হ্যালো বন্ধুরা, হাফিজ বলছিলাম অস্ট্রেলিয়া থেকে। আজকে আমি একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে এসে রাইটিং ইন পিটি একাডেমিক। এখন আমরা সবাই জানি যে পিটি একাডেমিক এটা একটা কম্পিউটার বেসড এক্সাম, এবং এখানে আপনাকে একটা এসে লিখতে হবে রাইটিং সেকশনে, একটা থেকে দুইটা। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনি আহ, একটা এসেও লিখতে হতে পারে, দুইটা এসেও লিখতে হতে পারে। এবং আপনাকে জানতে হবে যে আপনি যখন দুইটা এসে লিখবেন, আপনার কিন্তু দ্বিতীয় নাম্বার এসে মানে সেকেন্ড এসে স্কোর্ড হবে না। এসে ওয়ান উইল বি স্কোর্ড। সো এটা অনেকে জানেন না, অনেকে মনে করেন যে দুইটা এসে স্কোর্ড হবে। বাট প্রবলেমটা হচ্ছে যে যখনই কোনো একজন স্টুডেন্ট পিটি একাডেমিকের প্রিপারেশন নেন এবং এসের ব্যাপারটা মাথায় আসেন, তখন চিন্তা করেন যে আমি কোন টেমপ্লেট ইউজ করব, আমি আসলে কিভাবে পারফর্ম করব। বিকজ আমরা যত না কনসার্ন অ্যাবাউট দ্য কন্টেন্ট, মানে ওই এসেটা নিয়ে কী লিখবো, তার থেকে বেশি কনসার্ন থাকি আমরা কোন টেমপ্লেট লিখবো, মার্কেটে কোন টেমপ্লেটটা ভাইরাল, কোন ইউটিউব ভিডিও মেকার্স অথবা ইউটিউব গুরুজ অথবা সোশ্যাল মিডিয়া এক্সপার্টস, টিচিং এক্সপার্ট ইজ সেইং যে এই পার্টিকুলার টেমপ্লেটটা লিখে সে 90-90 পেয়েছেন। ব্যাপারটা আসলে এমন না। টেমপ্লেট ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, টেমপ্লেট আসলে আপনাকে কি একটা সাপোর্ট দেয়, একটা ফাউন্ডেশন দেয়, যেখানে আপনাকে কন্টেন্ট লিখতে হবে। কিন্তু কন্টেন্ট না লিখে আপনি যদি টেমপ্লেট উপর ভরসা করেন, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোর নাও পেতে পারেন। সো আপনি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার একটা পরীক্ষার একটা ইউআই, যেটাকে বলা হয় ইউজার ইন্টারফেস, যেটা আপনার পরীক্ষার কম্পিউটার স্ক্রিনে আসবে। এবং আপনি একটা এসে টপিক পাবেন, দ্যাট ইজ এসে কোয়েশন, এবং আপনাকে এসটা লিখতে হবে এই পার্টিকুলার বক্সের মধ্যে, এবং আপনাকে 200 to 300 ওয়ার্ডস লিখতে হবে। এবং সবার আগে মাথায় রাখতে হবে যে আপনার সর্বসাকল্যের সময় আছে 20 মিনিট, দ্যাট ইজ 20 মিনিটস। এবং আপনাকে এসে লিখতে বলা হয়েছে, তাতে কিছু কন্ডিশন দিছে, বলা হয়েছে ইউ উইল হ্যাভ 20 মিনিটস টু প্ল্যান। আপনাকে প্ল্যান করতে হবে, রাইট আপনাকে লিখতে হবে, এবং রিভাইজ আপনাকে রিভাইজ করতে হবে। অর্থাৎ তিনটা অ্যাক্টিভিটিস। সো প্ল্যান, রাইট এবং রিভাইজ। কতক্ষণের মধ্যে? 20 মিনিটের মধ্যে, দ্যাট ইজ 20 মিনিটসের মধ্যে। এবং আপনার রেসপন্স উইল বি জাজড অন হাউ ওয়েল, পরের প্যাটার্নটা দেখেন, হাউ ওয়েল ইউ ডেভেলপ এ পজিশনস। আপনাকে একটা পজিশন নিতে হবে, দ্যাট ইজ আপনি এটাকে এগ্রি করেন না ডিসএগ্রি করেন, এটার পজিটিভ সাইডে যাচ্ছেন না নেগেটিভ সাইডে যাচ্ছেন, এটার অ্যাডভান্টেজেস কী বলতেছেন, ডিসঅ্যাডভান্টেজ বলতেছেন, দ্যাট ইজ আপনাকে একটা পজিশন নিতে হবে। এবং অর্গানাইজ ইওর আইডিয়াস, আপনাকে আপনি যে আইডিয়াগুলো আছে এটা অর্গানাইজ করতে হবে। প্রেজেন্ট সাপোর্টিং ডিটেলস, আপনি কিছু সাপোর্টিং ডিটেলস অ্যাড করতে হবে। এবং কন্ট্রোল দ্য এলিমেন্টস অফ এ স্ট্যান্ডার্ড রিটেন ইংলিশ। সো একাডেমিক রিটেন ইংলিশে, দ্যাট ইজ যেভাবে একটা একাডেমিক ওয়েতে হচ্ছে সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে হয়, প্যারাগ্রাফ কনস্ট্রাক্ট করতে হয়, সেটাও মাথায় রাখতে হবে। এবং সব মিলে আপনাকে 200 থেকে 300 ওয়ার্ড লিখতে হবে। এখন যখন আমরা এসে লিখতে বসি, তখন আমরা এত কিছু মাথায় রাখি না। আমরা মনে করি যে আমি যে গ্রুপ বা আমার যে ট্রেনার আমাকে একটা টেমপ্লেট দিয়েছে। আমরা যদি খেয়াল করি, টেমপ্লেটটা হচ্ছে আমাকে একটা ইন্ট্রোডাকশন দিয়েছে, এবং আমাকে একটা বডি 1 দিয়েছে, আমাকে বডি 2, এবং আমাকে কনক্লুশন। আমার কাজ হচ্ছে কিছু কিওয়ার্ড ইনসার্ট করা, এর মধ্যে কিছু কিওয়ার্ড করা, মানে অ্যাড করা। বাট আমার মেইন দক্ষতা যে আমি কিভাবে টপিকটা বুঝে করব, সেটা নিয়ে আমার কোনো প্রকার ধারণা নেই। আমাকে আমার গুরু বলেছে বা আমি আমার মেন্টর বলেছে জাস্ট টেমপ্লেটটাকে লিখলেই হবে। এখন দেখেন, আপনি যাকে ফলো করতেছেন উনি আপনার এক্সাম ফি দিচ্ছেন না, অথবা উনি আপনাকে হেল্প করতেছেন, বাট এমন না হোক যে হেল্পের কারণে আপনাকে আসলে ক্ষতি করতেছেন। বিকজ এই টেমপ্লেটের উপর নির্ভর করে যদি আপনি কাজ করতে যান, তাহলে সামটাইমস আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোর পাবেন না। বিকজ পিটিইতে আমি শুরুতে আপনাকে বলছি যে পিটিইতে যখন আপনি এসে লিখেন, পিটির এসে আপনাকে কন্ট্রিবিউট করে হচ্ছে 15 মার্কস। একটা এসে কন্ট্রিবিউট করে হচ্ছে 15 মার্কস, এবং এই 15-এর মধ্যে 4 মার্কস আসে হচ্ছে টেমপ্লেট থেকে। জাস্ট চিন্তা করেন যে আপনি এত কিছু চিন্তা করতেছেন, সেটা জাস্ট 4 মার্কস কন্ট্রিবিউট করে। সো এটা এত কঠিনভাবে চিন্তা না করে সহজভাবে চিন্তা করা উচিত। যেখানে আমাকে যে কন্ডিশনগুলো দিয়েছে, যে আমাকে কী কন্ডিশন দিয়েছে, যে আমি কি লিখবো, আমাকে একটা পজিশন নিতে হবে, এবং আমাকে একটা অর্গানাইজ ইওর আইডিয়াস, আমাকে আইডিয়াটা অর্গানাইজ করতে হবে, আমাকে সাপোর্টিং ডিটেলস প্রেজেন্ট করতে হবে, এবং আমাকে কন্ট্রোল রাখতে হবে কিসের এলিমেন্টসগুলো, স্ট্যান্ডার্ড রিটেন ইংলিশের এলিমেন্টগুলো, সেগুলো আমাকে জানতে হবে। সো এইগুলো যদি যতক্ষণ না বুঝবেন, আপনি যে কোনো টেমপ্লেট ইউজ করেন না কেন, সেখান থেকে আপনি লাভবান হবেন না, বরং আপনার ক্ষতি হবে, এবং আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোর নাও পেতে পারেন। এখন আজকে আমরা আসবো যে অনেকে অনেক ধরনের প্র্যাকটিস পোর্টাল ইউজ করে থাকেন। মার্কেটে অনেক ধরনের পোর্টাল আছে, এবং আমি প্রায় সময় লক্ষ্য করি বিভিন্ন ফেসবুক গ্রুপে যে কারোর 30 ডেজ লেফট ওভার আছে, যে কেউ যদি পারচেস করতে চান, কারোর 20 ডেজ।
ব্যাপারটা এমন হয়ে গেছে যে আমরা ওইখানে টেমপ্লেট বা আমরা ওখানে যদি প্র্যাকটিস করি প্র্যাকটিস পোর্টালে তাহলেই আমরা স্কোর পেলে আমরা ভালো স্কোর পাবো। ব্যাপারটা আসলে এমন না। পিটি এক্সামের খরচ যদি বাংলাদেশে চিন্তা করি 24-25 হাজার টাকা। সো আপনি চিন্তা করেন যে আপনি 24-25 হাজার টাকা ইনভেস্ট করতেছেন, বাট আপনার মধ্যে যে স্ট্র্যাটেজি বা যে টেকনিক ডেভেলপ করাচ্ছেন সেটা আসলে রাইট আর রং সেটা সম্পর্কে আপনার পুরোপুরি ধারণা নেই। এই জন্য আমরা যেটা করব, আজকে আমরা কিছু অ্যানালাইসিস করব যে আমার রিসেন্ট দুইটা স্টুডেন্ট যারা হচ্ছে দুইটা এসে লিখেছে একটা পার্টিকুলার প্র্যাকটিস পোর্টালে। আমি প্রথমে বলে রাখি, আমি ওই প্র্যাকটিস পোর্টালের ভালো বা মন্দ নিয়ে কোনো কথা বলবো না। আমি জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আপনি যখন এই জাতীয় প্র্যাকটিস পোর্টাল ইউজ করবেন, কেন এই প্র্যাকটিস পোর্টালের দেওয়া স্কোর বা ফিডব্যাককে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন। কারণ এটা আসলে বিশ্বাস করাটা আপনার জন্য একটা বোকামি। আপনাকে কী করতে হবে, অ্যাজ পার দ্য স্কোর গাইডলাইন, আপনি পিয়ারসন এসপিটি একাডেমিক স্কোর গাইডলাইন পিডিএফ বলে সার্চ দেন গুগলে, আপনি পেয়ে যাবেন। এসেতে কীভাবে স্কোর পাবেন সেটা বোঝার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী আপনি পারফর্ম করেন। আর যদি বুঝতে সমস্যা হয়, আপনার যে ট্রেনার আছে বা আপনি যে কোচিংয়ে করেন তাকে জিজ্ঞাসা করেন যে আপনি আমাকে কাইন্ডলি বুঝান বেসড অন দ্য রেফারেন্সেস। অনেকে বলবে যে আমি এইভাবে 90 পেয়েছি। ইট ডাজেন্ট ম্যাটার আপনি কীভাবে 90 পেলেন, আপনি কীভাবে 79 পেলেন, এটা আপনার ব্যাপার। বাট আমাকে যেহেতু এই পরীক্ষার টাকা আমার, এই পরীক্ষা আমি দিব, তাহলে আমাকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য ফাউন্ডেশন, হোয়াট ইজ দ্য বেসিক, হোয়াট ইজ দ্য মেথড, যে আমি ওই পার্টিকুলার ফাউন্ডেশন বা বেসিক বা মেথডটাকে ইউটিলাইজ করে আমি ম্যাক্সিমাম স্কোর গেইন করতে পারবো। তাহলে চলেন আমরা একটা পার্টিকুলার পোর্টালের পারফরমেন্স নিয়ে আমরা কথা বলে আসি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যদি আমরা শুরুতে যাই তাহলে আমরা প্রথম যেটা চেক করব সেটা হচ্ছে ওকে এইটা। সো আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন আছি এইপ ইউনির মধ্যে। এটা একটা পোর্টাল, খুবই পপুলার পোর্টাল apuni.com। এবং আপনি এখানে দেখছেন যে 19 তারিখে একটা স্টুডেন্ট এসে লিখেছে এবং আমি এটা নিয়ে আলোচনা করব। একটা স্টুডেন্ট, আমি স্টুডেন্ট নামটা এখানে দেখাচ্ছি না। আরেকটা স্টুডেন্ট, আমরা যদি যাই এখানে, সে কত তারিখে পরীক্ষা দিয়েছে, 18 তারিখে একটা এসে লিখেছে। আমি এই দুইটা এসে নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। প্রথমে আমরা 19 তারিখে যে এসে দিয়েছে তার ব্যাপারটা নিয়ে আলোচনা করি। সো আমি ক্লিক করি, ক্লিক করে আমার সামনে তার টাস্কটা আছে। আপনারা সবাই জানেন যে এই পিউনিতে একটা কনসেপ্ট আছে যে আপনি আপনার অ্যাকাউন্টটাকে একটা টিচারের সাথে লিঙ্ক করতে পারবেন। সো বেসিক্যালি আমার অনেক স্টুডেন্ট আছে যারা এই পিউনি ইউজ করে, বিকজ তারা $25 দিয়ে 1 মান্থের জন্য প্র্যাকটিস করে এবং আমাকে ওখানে টিচার হিসেবে লিঙ্ক করে দেয়, যাতে আমি তাদেরকে ম্যানুয়াল ফিডব্যাক প্রোভাইড করতে পারি। সো আমরা যদি এখানে আসি, যদি এই জায়গাটায় আমরা ক্লিক করি, ডিজাইন অফ বিল্ডিংস, এই এসেটার নাম আপনারা নিজেরাও লিখতে পারেন, চেক করতে পারেন, এটা রিয়েল এক্সাম কোশ্চেন, এটা পরীক্ষায় আসে। সো আমি প্রথমে ডিজাইন অফ বিল্ডিংসে ক্লিক করলাম, ক্লিক করে আমি এইটা ওপেন করলাম, দ্যাট ইজ এই পার্টিকুলার এসেটা এখানে আসলো এবং আমি দেখতে পাচ্ছি স্টুডেন্টটা পেয়েছে 12.8 আউট অফ 15। ফ্যান্টাস্টিক। মানে এই স্টুডেন্টের মধ্যে চিন্তা করেন একবার যে কনফিডেন্সটা কোন লেভেলে আছে, যে সে 15-র মধ্যে 12.8, 15-এর মধ্যে 12.8 পেয়েছে। তার মানে শি ইজ ভেরি কনফিডেন্ট। ইয়েস, আমানপ্রীত তার নাম, ইন্ডিয়ান অরিজিন। সো আপনি দেখতে পাচ্ছেন সে খুবই কনফিডেন্ট। বাট ইউজুয়ালি আমরা কী স্কোর পাবে বা কীভাবে পাবে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা চলে যাই আরেকটা স্টুডেন্ট নিয়ে। আরেকটা স্টুডেন্টে যদি যাই, সেক্ষেত্রে আমরা এই রাইট এসে ক্লিক করি এবং স্টুডেন্টটা হচ্ছে স্পোর্টস স্যালারিজ। সো স্পোর্টস স্যালারিজ আমরা যদি একটু ওপেন করি, এই স্টুডেন্ট কত পেয়েছে, তার নাম হচ্ছে শাহজাহান, পাকিস্তান অরিজিন। সো এই পেয়েছে 9 আউট অফ 15, মানে 9 পেয়েছে 15-এর মধ্যে। সো দ্যাটস ফ্যান্টাস্টিক। মানে মোটা দাগে যদি বলতে পারি যে দে হ্যাভ ডান ব্রিলিয়ান্ট, বিকজ 15-এর মধ্যে 9 অথবা 15-এর মধ্যে 12, এটা আসলে অনেক বেটার। সো আমরা এখন আলোচনা করি যে এই স্টুডেন্টটা যেটা আপনার 15-এর মধ্যে 12.8 পেয়েছেন। সো ডেফিনেটলি আপনি দেখতে পাচ্ছেন দে আর ইউজিং এ সার্টেন টেমপ্লেট, কারণ তারা 230 থেকে 240 ওয়ার্ড লিখছে। বাট এই স্টুডেন্টটাও একটা সার্টেন টেমপ্লেট ইউজ করছে, বোথ আর নট সেম, ডিফারেন্ট টেমপ্লেট। বাট এই স্টুডেন্টের ক্ষেত্রে দেখেন তার কোনো কনক্লুশন নেই, তার কোনো কনক্লুশন লিখতে পারেনি। অনেকে বলতে পারে যে এটার কারণে তার স্কোর চলে গেছে। হ্যাঁ, হইতে পারে। বাট ইউজুয়ালি আমাদেরকে এখন বুঝতে হবে যে আমরা কেন এই স্কোরের উপর ডিপেন্ড করব না। তাহলে আমরা চলে যাই কোশ্চেনটার উপরে। সো কোশ্চেনে বলছে, হাউ ডাজ দ্য ডিজাইন অফ বিল্ডিংস, হাউ ডাজ দ্য ডিজাইন অফ বিল্ডিংস অ্যাফেক্ট দ্য প্লেসেস ওয়্যার পিপল লিভ অ্যান্ড ওয়ার্ক। বলতেছে যে আপনি যেখানে বাস করেন বা যেখানে কাজ করেন ওই জায়গার যে ডিজাইন অফ বিল্ডিং আপনাকে কতটুকু ইম্প্যাক্ট করে যেখানে আপনি থাকেন। সো এইটা হচ্ছে কোশ্চেন, পজিটিভলি এবং নেগেটিভলি। তাহলে আমাকে বুঝতে হবে যে আমি যদি একটা হিউম্যান বিইং হই, সেই হিউম্যান বিইং যেখানে আমি বসবাস করি, আমার ডে টু ডে লাইফ, এবং আমি যেখানে কাজ করি
তার ডিজাইন অফ দ্য বিল্ডিং, এই দুইটা ডিজাইন আমাকে কতটুকু ইম্প্যাক্ট করে, পজিটিভলি ইম্প্যাক্ট করে অথবা নেগেটিভলি ইম্প্যাক্ট করে, এটা হচ্ছে প্রথম এসের টপিক। সো আমরা যদি একটু পড়ে দেখি, আমরা পড়ে দেখার চেষ্টা করলাম। লিখছে, অ্যান ইনক্রিজিং ট্রেন্ড ইন টুডেজ ওয়ার্ল্ড ইজ দ্য ইমার্জেন্স অফ দ্য আর্গুমেন্ট দ্যাট, এই জাতীয় কোটেশন মার্ক কমা, যেটাকে কোটেশন মার্ক বলে, আমরা তার মধ্যে এটা লিখতে পারি না। এবং খেয়াল করেন স্টুডেন্টটা এখানে ক্যাপিটাল দিচ্ছে দেয়া। সো দ্যাট মিনস সে জানে না যে কিভাবে একটা পার্টিকুলার টেমপ্লেটটাকে ইউজ করে কন্টেন্টটাকে অ্যাড করতে হয়। সো এক্স্যাক্টলি হোয়াট এর দ্য এস টপিক সেন্টেন্সেস সেটাকে কপি করছে, বাট এখানে একটা ভুল করছে। দেখেন, দ্য ডিজাইন অফ বিল্ডিং, এটা অ্যাফেক্টস হবে। সো শুরুতেই তার দুইটা ভুল হলো, তার মানে এজ এ স্কোরিংয়ে কিন্তু সে ভালো স্কোর পাচ্ছে না, কারণ শুরুতেই সে দুইটা ভুল করছে। বাট এই পার্টিকুলার পোর্টাল তাকে কী দিয়েছে, 12.8, তার মানে ইটস এ 79+ পারফরমেন্স, 79+ পারফরমেন্স। সো আমাদেরকে বুঝতে হবে যে আমরা দুইটা ভুল করলাম, ওই পার্টিকুলার পোর্টাল আমাকে এই পিউনি, আমি আবারও বলে নিই, আমি এই পিউনি সম্পর্কে খারাপ অথবা ভালো নিয়ে কথা বলতেছি না। আমরা কেন এই পিউনির উপরে নির্ভর করব না কোয়ালিটেটিভ জাজমেন্টের ক্ষেত্রে? কোয়ালিটেটিভ জাজমেন্ট বলতে কি, আমরা যখন স্পিকিং দেই, আমরা যখন রাইটিং করি, এটাকে বলে কোয়ালিটেটিভ জাজমেন্ট। এখানে কোনো রাইট আর রং নেই, আপনি বেসড অন ইউর পারফরমেন্স আপনি একটা স্কোর পাবেন ওই রেঞ্জের মধ্যে। সো এই ক্ষেত্রে যে স্কোরটা আমি পাচ্ছি কোয়ালিটেটিভ জাজমেন্টে, সেখানে আমার কতটুকু ভরসা করা উচিত হবে কি উচিত হবে না, সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। আচ্ছা, এখন দেখেন যে প্রথম ভুল আমরা দেখতেই পাচ্ছি, এবং এই সেন্টেন্সটা সে কিন্তু নিজে তৈরি করেনি, যেটা সেন্টেন্স ছিল। আমরা যদি শুরুতে যাই তাহলে দেখতে পাবো এক্স্যাক্টলি দ্য ডিজাইন অফ বিল্ডিং, এখানে ডাসটাকে হচ্ছে অক্সিলারি ভার্ব চলে আসছে, যেহেতু কোশ্চেন মার্ক করতে গেলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসে, এখান থেকে এসটা এখানে আসবে। সো দ্য ডিজাইন অফ বিল্ডিং অ্যাফেক্টস প্লেসেস হোয়ার পিপল লিভ অ্যান্ড ওয়ার্ক, এইটুকু সেন্টেন্সকে সে কপি করবে, এবং ওখানেও সে ভুল করেছে। এরপরে আসি, দিস এসে উইল ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট। হ্যাঁ, রাইট, কোনো প্রকার ভুল নেই। কনসার্ন উইথ দ্য নোশন দ্যাট বিল্ডিং ডিজাইন, সো এখানে আবারও দেখেন যে ইনভার্টেড কমার মধ্যে বি ক্যাপিটালাইজেশন। সো ক্যাপিটালাইজেশনসের মিস্টেক্স, একটা গ্রামার মিস্টেক্স এবং স্পেলিংয়ের আন্ডারে পড়ে। সো আমরা এটাও আমাদের হচ্ছে প্রবলেম হবে। সো এখানেও আমাদের মিস্টেক। দ্যাট মিনস ইন্ট্রোডাকশনে দেখেন আমি কোনো পজিটিভ নেগেটিভ আইডিয়া শো করলাম না, বাট এখনও পর্যন্ত আমি জাস্ট কী করলাম, জাস্ট এসে টপিক সেন্টেন্সটা বসালাম, এখানেও ভুল করলাম। কিন্তু ভালো করে বোঝেন যে আমাকে বলছে হাউ ইউ অর্গানাইজ ইউর আইডিয়াস, একটা ডিজাইন অফ এ বিল্ডিং কীভাবে ইম্প্যাক্ট ফেলে আপনার পার্সোনাল লাইফে, দ্যাট ইজ আপনার লাইফে যেখানে আপনি বাস করেন অথবা যেখানে কাজ করেন, সেটা নিয়ে কথা। বাট ইউজুয়ালি এটা নিয়ে কোনো আলোচনাই নেই। ধরে নিলাম যে আরও আলোচনা আসবে বডি প্যারাগ্রাফে, তাহলে আমরা বডি প্যারাগ্রাফে যাই। বডি প্যারাগ্রাফে বলতেছে অ্যাট দ্য আউটসেট, লজিক্যালি কানেক্ট করেছে ইন্ট্রোডাকশনের সাথে, there are several reasons supporting my viewpoints. So my viewpoints, so definitely reasons থাকলে my viewpoints হইতে হবে. So that is not major mistakes, but viewpoints essentially make sense. The most significant one related to the, again দেখেন urban plains. So এটা হচ্ছে প্ল্যান হবে, প্ল্যান, বাট সে লিখেছে প্লেন্স। সো মিনিং পুরোটাই ঘুরে গেছে। সো ইউজুয়ালি এখন পর্যন্ত কোনো কন্টেন্ট আসেনি। ইনক্লুডস বেটারমেন্ট অফ দ্য সোসাইটি, আমি বুঝলাম না যে আপনি যেখানে কাজ করেন বা বাস করেন সেই ডিজাইন বিল্ডিংয়ের সাথে বেটারমেন্ট অফ দ্য সোসাইটি কেন আসবে? কারণ অলরেডি এই স্ট্রাকচারের মধ্যে এই জাতীয় সেন্টেন্স দেওয়া আছে। এর অর্থ হচ্ছে, যদি আমি বাংলাতে বলি, আমাদের একটা, আমরা সবাই পছন্দ করি আলু, পট্যাটো, কিসের মধ্যে? মাংসের মধ্যে। তো যখন আপনি মাংস রান্না করতেছেন, যদি মাংস থেকে আলুর সংখ্যা বেড়ে যায়, তাহলে এটার আপনি হচ্ছে মানে ওটা বিফ কারি অথবা আপনি ওটাকে মাটন কারি বলতে পারবেন না, কারণ ওখানে আলুই সর্বোচ্চ। বাট এই জাতীয় আলু সেন্টেন্সেস, মানে এই পুরা ব্যাপারে আলু সেন্টেন্সেস বলতে আমি যেটা বোঝাচ্ছি, যেটার কোনো মিনিং নেই, যেটা আননেসেসারি, বাট আপনি যা দিচ্ছেন, দ্যাট মিনস আপনি মিল্কশেকের মধ্যে কী চান? আপনি চান স্ট্রবেরি মিল্কশেকের মধ্যে স্ট্রবেরি থাকবে, মিল্ক থাকবে, বাট ওর মধ্যে যদি প্রচুর পরিমাণে পানি থাকে, ইট ডাজেন্ট মেক সেন্স, এটা কিন্তু ওই টেস্ট হবে না। দ্য সেম থিং, এই জাতীয় সেন্টেন্সগুলো টেম্পলের মধ্যে ইউজ করা হয়, কারণ আপনি 200 থেকে 300 ওয়ার্ড ইউজ করবেন। সো এর মধ্যে এই জাতীয় সেন্টেন্স আপনার ওই গ্লাসের মধ্যে ওই মিল্কশেকের মধ্যে পানি দিয়ে এটা দেখায় যে মিল্কশেক দূরের থেকে, আসলে ওটা মিল্কশেক না, টেস্ট ইজ টু ব্যাড। সো আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি, এই জাতীয় সেন্টেন্স ডাজেন্ট মেক এনি সেন্স। সো তারপরে আমরা পড়ি, দেখেন উইথ দ্য গ্রোথ অফ এভরি ইন্ডিভিজুয়াল অন দ্য প্ল্যানেট, ওকে, thanks to the benefits offered, individuals can not only attain greater success and effectiveness but also enhance efficiency. পুরা ব্যাপারটাই কিন্তু কোনো কিছুর সাথে, এই যে এসে টপিকের সাথে কোনোভাবেই যায় না। সো আমরা ওটা জাস্ট লিখতেছি। ধরেন আমাদের যদি পরে গরুর রচনা, তাও লিখব। আমাদের যদি আসে হচ্ছে মহাকাশ সম্পর্কে, তাও লিখব। আমাদের যদি আমার সম্পর্কে লিখতে বলে মাইসেলফ, তাও আমরা লিখব। সো ইট সাউন্ডস ফানি। তারপরেও যেহেতু আমরা এটা ফলো করতেছি, আমরা একটা গুরুকে ফলো করবো, আমরা একটা মেন্টরকে ফলো করবো, করি এবং বোঝার চেষ্টা করি যে আমরা কোথায় ভুল করতেছি।
efficiency, productivity, and quality of life with remarkable ease. Okay. Other factors impact the topic are keyword. সো সেই কিওয়ার্ড যেহেতু আছে তার টেম্পলের মধ্যে, সে এটা পরিবর্তন করারও হচ্ছে প্রয়োজন বোধ করেনি। সে কিওয়ার্ড লিখে দিচ্ছে, কিওয়ার্ড কমফোর্ট, ভেন্টিলেশন, ন্যাচারাল লাইটিংস। তার মানে একটু ভালো করে বোঝেন যে টু বি অনেস্ট মানে ইট ডাজেন্ট মেক সেন্স, ইট ডাজেন্ট মেক সেন্স অ্যাট অল। সো এই জায়গাটা যদি বলি যে অনেকে বলবে যে এখানে তো সে ওয়ার্ড লিখছে কমফোর্ট, ভেন্টিলেশন, ন্যাচারাল লাইটিংস, তো এইভাবে আসলে কনটেক্সট মেক করে না। আমি যদি একটা উদাহরণ দিই, দেখেন দ্য বুক ইজ অন দ্য টেবিল, এর অর্থ হচ্ছে একটা টেবিল আছে, টেবিলের ওপরে আপনার কিছু বই আছে, একটা বই আছে। এখন আমি যদি এই ব্যাপারটাকে এইভাবে লিখি, দ্য টেবিল ইজ অন দ্য বুক, তাহলে কি রাইট হবে? নো, রাইট হবে না। কিন্তু দেখেন দ্য বুক ইজ অন, অল ওয়ার্ডস আর দেয়ার। সো ঠিক তেমনই যে আমি শুধুমাত্র ভমিট করলাম, দ্যাট ইজ ওয়ার্ডগুলো জাস্ট বলে দিলাম যে যে ওয়ার্ডগুলো অ্যাসোসিয়েট হবে সেটার জন্য আমি স্কোর পাবো না, কারণ ইট ডাজেন্ট মেক সেন্স, ইট ডাজেন্ট মেক সেন্স অ্যাট অল। এরপরে চলে যায় আমাদের থার্ড প্যারাগ্রাফ। However, another key factors to note is its potential to aid individuals in flourishing, advancing and excelling across different fields and domains. আমি বুঝলাম না বাড়ির বিল্ডিংয়ের সাথে, যে বিল্ডিং আপনি কাজ করেন সেটার সাথে এগুলো কীভাবে জড়িত। হাউএভার, আমি আগেই বলেছি এগুলো হচ্ছে প্রিমেড সেন্টেন্স স্ট্রাকচার, সেখানে আপনার কিছু করার নেই। দেয়ারফর ইন্ডিভিজুয়ালস ইনভলভ ইন আর্কিটেকচার্স, দেখেন আবারও সেই এটার মধ্যে দুইটা কোটেশন মার্কের মধ্যে আমি আর্কিটেকচার এবং ক্যাপিটালভাবে লিখলাম। ইট ডাজেন্ট মেক সেন্স, ক্যান এক্সপ্যান্ড দেয়ার হরিজন্স অ্যান্ড স্কিলস অ্যান্ড ডেভেলপ কোয়ালিটিস লাইক কমিটমেন্ট, ওকে, ডেডিকেশন, পারসিভিয়ারেন্স, অনলি বাই অ্যাডহিয়ারিং টু সাচ এ সিস্টেম। আমি এই পুরো ব্যাপারটার সাথে কোনো রিলেশন বুঝিনি, আমার কাছে মনে হয়েছে যে হঠাৎ করে কোনো কিছু একটা জিনিস এনে আমি এটার মধ্যে অ্যাড করলাম। হাউএভার, আই এম নট কনসার্ন। দিস ক্লারিফাইজ why many support the assertion that easy statement, essay statement. What is the essay statement? That is definitely the lady copied everything, essay statement, that means সে লিখতে পারেনি। তার মানে দেখেন যে সে লেখেনি, তারপরও এই পিউনি তাকে 12.8 দিছে। কিওয়ার্ড, অ্যাগেন কিওয়ার্ড, নয়েজ পলিউশন, ল্যাক অফ প্রাইভেসি, সাস্টেনেবিলিটি। দেখেন সাস্টেনেবিলিটি এস হচ্ছে ক্যাপিটাল, ল্যাক এল হচ্ছে ক্যাপিটাল, এন হচ্ছে ক্যাপিটাল, সো অল আর মিস্টেক্স। To conclude, from my perspective, the government of Australia is taking a great initiative in educating its citizens against the negative impacts of this statement, the design of buildings effect. So, আমি কোনোভাবেই মনে করতে পারতেছি না যে এইটা আসলে মানে এইটার মধ্যে নেগেটিভিটি কী আছে এই স্টেটমেন্টের মধ্যে, এই স্টেটমেন্টের মধ্যে। মানে ম্যান গোজ দেয়ার, এটার মধ্যে গভর্নমেন্ট কেন নিবে? ধরেন এই টপিকটাই ম্যান গোজ দেয়ার, আমি এইটুকুই লিখলাম, এটার মধ্যে গভর্নমেন্ট কী কাজ করবে আমি এটা বুঝতেছি না, বিকজ বাই ডিফল্ট ইট ইজ কামিং উইথ দ্য টেমপ্লেট। Citizens are being encouraged to adhere to applicable laws and regulations regulated residential spaces, which will help to enhance global prosperity, productivity, efficiency and positive environment. দেখেন অ্যাগেইন সেম টাইপ অফ জিনিস বারবার আমার আসতেছে। তো আপনি এখন চিন্তা করেন যে এই পার্টিকুলার সেটা লিখে দিস স্টুডেন্টসের মধ্যে কী তৈরি হলো, একটা ফেক কনফিডেন্স তৈরি হলো যে ওয়াও, আমি এই টেমপ্লেট লিখে আমি কি পাচ্ছি 12.8। এখন আমি যদি এখানে স্কোর ইনফোতে ক্লিক করি, স্কোর ইনফোতে সবচেয়ে হাস্যকর হচ্ছে কিছু না লিখেই এই লেডি সে কন্টেন্টে 3 আউট অফ 3 পেয়েছে। ভালো করে বোঝেন, কিছু না লিখেই। গ্রামারে প্রচুর ভুল, কিন্তু ওই গ্রামারগুলো ধরেনি। স্পেলিং, ক্যাপিটালাইজেশনস ওটা একটা পার্ট, এটা ধরেনি। ভোকাবুলারি রেঞ্জ আমি বুঝলাম না 1 আউট অফ 2 পেয়েছে কীভাবে। এবং জেনারেল লিঙ্গুইস্টিক রেঞ্জ, যা এর মধ্যে কোনো এক্সাম্পল নেই। জেনারেল লিঙ্গুইস্টিক রেঞ্জের মধ্যে একটা অন্যতম ব্যাপার হচ্ছে এক্সাম্পল প্রোভাইড করা, যে আপনি যে ফ্যাক্ট বা যে তথ্য দিচ্ছেন সেইটার আলোকে কোনো ডেটা বা নাম্বারস আপনি প্রোভাইড করতেছেন অ্যাজ অ্যান এক্সাম্পল যেটাকে সাপোর্ট করে, এটা নাই। এখানে 2 আউট অফ 2 পাচ্ছে। সো এই যে পুরো ব্যাপারটা খেয়াল করেন যে এই স্টুডেন্টটা 12.8 পেল 15-এর মধ্যে, লজিক্যালি তার পাওয়ার কোনো কথাই নাই। বিকজ আপনি যদি স্কোর গাইডলাইন দেখেন, আপনি যদি একটু ভালো করে ধরেন সার্চ করেন এখানে পিয়ারসন পিটিই স্কোর গাইড পিডিএফ, আপনি যদি সার্চ করি তাহলে আমি দেখতে পাবো এখানে হচ্ছে এইটা হচ্ছে স্কোর গাইড। আপনি খেয়াল করতেছেন যে স্কোর গাইডটা উপরে লেখাই আছে পিডিএফ, পিটি একাডেমিক টেস্ট টেকার স্কোর গাইড নভেম্বর 2024, লাস্ট ইয়ার এটা হয়েছে, আপডেটেড হয়েছে। সো আমি চলে গেলাম একটু এসের ক্ষেত্রে। বলা হচ্ছে যে এসে রাইটিংয়ে যদি আপনি কন্টেন্ট এবং ফর্ম বলতে 200 to 300 ওয়ার্ডস বলছে এখানে, এবং কন্টেন্ট যদি 0 পান তাহলে ওভারঅল স্কোর আসবে 0। খেয়াল করেন এই স্টুডেন্টস যেভাবে তার এসে লিখেছে অনেস্টলি স্পিকিং তার স্কোর পাওয়ার কথা না, এবং যদি স্কোর পাওয়ার কথা এত ভুল করেছে এই স্কোরটা আসবে না। তার মানে কি
দ্যাট স্টুডেন্ট ইজ ফেকলি কনফিডেন্স, মানে তার মধ্যে একটা ফেক কনফিডেন্স গ্রো করতেছে। এটা আসলে খুবই ভয়ঙ্কর, বিকজ আপনি ভালোই জানেন যে আপনার ধরেন আপনি কি আপনার ওজন নেওয়ার ক্ষমতা আছে 20 কিলোগ্রামস, বাট আপনাকে একটা মেশিন দেখাচ্ছে আপনি হচ্ছে 50 কিলোগ্রাম ওজন নিতে পারবেন। তার মধ্যে ওই ফেক কনফিডেন্সে গ্রো করার পরে যখন আপনি যাচ্ছেন কোথাও এবং আপনি যাচ্ছেন যে আপনি 50 কিলোগ্রামস ওজন নিতে পারবেন, এবং ওখানে কি হচ্ছে, আপনি ইনজুর্ড হচ্ছেন। কীভাবে ইনজুর্ড হচ্ছেন? ফাইন্যান্সিয়ালি ইনজুর্ড হচ্ছেন পরীক্ষা দিয়ে, আপনি মেন্টালি আপসেট হয়ে যাচ্ছেন। সো এখান থেকে সাবধান। এখন তাহলে কি আমি এই পোর্টাল ইউজ করবো না? 100% ইউজ করবেন, বাট এই পোর্টাল থেকে যে স্কোরটা আসবে সেই স্কোরের উপরে আপনি ডিপেন্ড করবেন না। ডেফিনেটলি আপনি আপনার টিচারকে বলতে পারেন, অথবা যে ফ্রেন্ড স্কোর পেয়েছে তাকে বলতে পারেন, অথবা যে কোচিংয়ে যাচ্ছেন সেই কোচিংয়ে রিকোয়েস্ট করতে পারেন যে আপনাকে যেন ম্যানুয়াল ফিডব্যাক প্রোভাইড করে। এবং আমি আরেকটি স্টুডেন্ট, যে স্টুডেন্টের আমি একটু আগে দেখালাম যে 9 পেয়েছে 15-এর মধ্যে, তার এসে টপিকটা যদি আমরা একটু খেয়াল করি, প্রফেশনাল অ্যাথলেটস ক্যান আর্ন ভেরি হাই স্যালারিজ। প্রফেশনাল অ্যাথলেটস ক্যান হাই, আমরা যদি এটাকে একটু ইজি করি তাহলে প্রফেশনাল অ্যাথলেটস বলতে আমাদের দেশে আমি বলে থাকি যে সে সাকিব আল হাসান, ভালো ক্রিকেটার, সে প্রচুর টাকা হাই স্যালারিজ আর্ন করে। মেনি পিপল আর্গিউ দ্যাট, অনেকে আর্গিউ করে যে ইট ইজ আনফেয়ার, এটা আসলে সঠিক না, এটা ন্যায্য না। অ্যান্ড দ্য আদার প্রফেশনস ডিজার্ভ হাই স্যালারিজ। আদার প্রফেশন বলতে কী বোঝাতে পারি? আমরা সহজ করে নিই, যেটা বলতে পারি যেটা ডক্টর অথবা টিচার, প্রাইমারি স্কুলের টিচার হতে পারে, দ্যাট মিনস এডুকেশন সেক্টরে যারা কাজ করে অথবা হেলথ কেয়ারে যে কাজ করে। এই ব্যাপারগুলো, এইগুলোকে বলা হচ্ছে ভোকাবুলারিজ, যে ওয়ার্ডগুলো আপনার এসে টপিক বা এসে প্রমটাকে প্রপার আইডিয়া জেনারেশন থেকে শুরু করে আপনি যেভাবে সাপোর্টিং পয়েন্টস দেবেন, যে ওয়ার্ডগুলো রিকোয়ার্ড সেই ওয়ার্ডগুলো আপনি অ্যাড করতেছেন, দ্যাট ইজ কল আপনার ভোক্যাব রেঞ্জ ইন এসে রাইটিং। এখন আপনি যদি খেয়াল করেন এই স্টুডেন্টটা কী করেছে, এটা একটা পার্টিকুলার এসে টপিক ফলো করেছে। সো এক্ষেত্রে আমরা যদি পড়ি, one of the most conspicuous trends in today's world is to see a closer upsurge in the number of people asserting that high salaries. আপনি খেয়াল করেন জাস্ট হাই স্যালারিজ ওয়ার্ডটা লিখেছে, হাই স্যালারিজ, নাথিং এলস। There is a widespread worry that this would be only lead to a myriad of concerns in my societies, be it affluent and এটা improvised, এখানে হচ্ছে improvised, এখানে হচ্ছে স্পেলিং মিস্টেক করেছে, এটা I am হবে improvised ons. In my opinion, this apprehension is unwarranted and so should be rejected. Okay, till now আমরা দেখতে পেলাম যে কি আছে পুরো এসে টপিকের মধ্যে থেকে হাই স্যালারিজ, প্রফেশনাল অ্যাথলেটস নাই, আদার অকুপেশন নাই, শুধু হাই স্যালারিজ আছে। এবার 2 নম্বর প্যারাগ্রাফে আসি, দ্যাট ইজ আমাদের বডি 1. Admittedly, a large number of benefits are associated with its growing trend over all the world. The most preponderant one is that it enables ones to achieve their goals and objectives in a desired manner, such as deserve high salaries. Okay, high salaries, such as deserving high salaries. It could be. Recent study not only outline the advantages of high salaries as well as agree to disagree, but also point out the disadvantages of high salaries. এবং দেখবেন যে ফুল স্টপের পরে বা কমার পরে যে একটা স্পেস দিতে হয়, স্টুডেন্টরা কিছুই দেয়নি। It provides a brief overview of high salaries, followed by the unfair and other professions. Hence, it is apparent why many people are in my favor of instance high salaries. Another pivotal aspect of aforementioned preposition is that it is only like to be helped on thrive and excel in variety including high salaries. Besides, one follows such a system, they can broaden their horizons and hone their skills with ease and efficacy. Again, there will be a space. Thus, learning such attributes as professional athletes. A প্রথম professional athletes নিয়ে আসছে can very high salaries, can earn very high salaries. দেখেন পুরা এসে জুড়ে হাই স্যালারিজ, বাট আপনি যদি এখন এইখানে যান দেখবেন খুবই হাস্যকর যে কন্টেন্টে 3 আউট অফ 3। তার মানে এই পিউনি লিখছে যদি কোনো স্টুডেন্ট এই এসের জন্য হাই স্যালারিজ লিখে তার জন্য 3-এ 3 দেওয়া হয়। তার মানে কতটা ফানি ব্যাপারটা। এবং দেখেন ডেভেলপমেন্ট স্ট্রাকচার কোহেরেন্সে 2 আউট অফ 2 পেয়েছে, যেখানে কনক্লুশনই লেখা হয়নি, কীভাবে 2 আউট অফ 2 পায়, বিকজ এটা স্ট্রাকচার, একটা এসে স্ট্রাকচারের মধ্যে কনক্লুশন ইজ ইম্পর্টেন্ট, সো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। সো আমি আসলে আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম সেটা হচ্ছে যখন আপনি এই পিটি একাডেমিকের প্রিপারেশন নেবেন, হ্যাঁ অনেকে আপনাকে হেল্প করবে, অনেকের ডকুমেন্টস পাবেন, অনেক সাপোর্টিং ডকুমেন্টস পাবেন, অনেকের কাছ থেকে অনেক প্রকার সাহায্য পাবেন, বাট মেক শিওর করবেন যে আপনার পুরো প্রিপারেশন যেন লজিক্যাল অ্যাপ্রোচে হয়। কেন হবে? কারণ দেখেন অনেক কিছু জড়িত এটার সাথে। আপনি প্রিপারেশন নিচ্ছেন, পরীক্ষা দিবেন, পরীক্ষার ফিটা আমাদের দেশের মতো দেশে $25,000 টাকা পরীক্ষা ফি, এবং এটা দিন দিন বাড়বে। অন টপ অফ দ্যাট আপনি যদি একবার ফেল করেন, চিন্তা করেন যে আপনি সোশ্যাল মিডিয়া থেকে শিখলেন বা আপনি বিভিন্ন ফ্রি সোর্সের থেকে শিখলেন এবং সেখান থেকে শিখে আপনি ভেরিফাইড সোর্সগুলো জাস্টিফাই করলেন না। আমি এইটা বলতেছি না যে সোশ্যাল মিডিয়া থেকে বা ইউটিউব থেকে শেখা যাবে না, অবশ্যই শিখবেন, বাট এটা ভেরিফাইড হইতে হবে, লজিক্যাল হইতে হবে, বিকজ সবাই বসে আছে নানা ধরনের বক্তব্য দেওয়ার জন্য, এবং সেইগুলোটা নিয়ে যদি আপনি আপনার
টাকা নষ্ট করেন, আপনার সময় নষ্ট করেন, দ্যাট উইল নট বি লজিক্যাল অ্যাট অল। সো আমি আপনার সাজেশনটা দিতে পারি, সেটা হচ্ছে যে আপনি কি করবেন, আপনি একজন মানুষ বা একজন ব্যক্তি যিনি আসলে এই সম্পর্কে জানেন তার সাথে কন্ট্যাক্ট করবেন, তার কাছে সাহায্য যাবেন। এটা আপনার ফ্রেন্ড হতে পারে অথবা এই গ্রুপের কেউ হতে পারে, এবং তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার 10-15টা এসে লেখার দরকার নেই, জাস্ট 2টা এসে লেখেন এবং জিজ্ঞাসা করেন যে আমি যে প্যাটার্ন, যে মেথডের এসে লিখলাম, হোয়াট ডু ইউ থিঙ্ক, আমি কি ভালো স্কোর এক্সপেক্ট করতে পারি। দ্য সেম থিং ফর হোয়েন আপনি সামারি লিখবেন, যখন আপনি রিড অ্যালাউড করবেন। আমি আবারও বললাম যে এই জাতীয় পোর্টাল, মার্কেটে অনেক পোর্টাল আছে। এই জাতীয় পোর্টাল হচ্ছে জাস্ট একটা কী বলবো, একটা সিস্টেম যেখানে আপনি যেহেতু পিটি একটা কম্পিউটার বেসড এক্সাম, সো আপনি ওই ফিলটা পাবেন যে আমি পরীক্ষা দিচ্ছি, বাট ওই যে স্কোরটা আসতেছে, এই স্কোরটার উপরে আপনি ডিপেন্ড করতে পারেন না এবং ডিপেন্ড করাটা উচিত না। সো আপনার এই বলে আমি আমার আজকের এই ভিডিওটা শেষ করতেছি। যদি আপনাদের মনে হয় যে না এটা আপনার জন্য উপকারে লাগবে, আই উইল বি ভেরি মাচ গ্রেটফুল। কারণ আমি ফিল করি যে কখনো কখনো এমন কিছু ভিডিও বা এমন কিছু কি বলবো যে ম্যাটেরিয়ালস সামনে আনা উচিত আমাদের, যারা পিটি পরীক্ষা দিচ্ছেন বা যারা পরীক্ষা দিবেন, তারা যেন এখান থেকে শিক্ষা নেন। আমি বলতেছি না হোয়াট ইজ রাইট অর রং, আমি আসলে যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি যখন কোনো একটা কাজ করবেন রিগার্ডিং ইউর প্রিপারেশন, সেটা যেন জাস্টিফাইড হয়, সেটা যেন ভেরিফাইড হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রেন্ড, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।